নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আপনি দেখবেন, এবং এই যে এটার তার কারণ রয়েছে। আমরা বারবার বলে থাকি যে জ্যোতিষশাস্ত্রের ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, ৯টা গ্রহের সমন্বয়ে একটা জীবনযাপন তার কতটা ভালো হবে, তার কতটা খারাপ হবে, সে তার কী ধরনের চরিত্রবান হবে, কী ধরনের তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো থাকবে, সবগুলো সবগুলো কিন্তু ডিপেন্ড করবে ওই গ্রহ নক্ষত্রগুলো কানেকশানের উপর। সেই জন্য আমাদের কিছু জায়গা রয়েছে, অর্থাৎ এই যে গ্রহগত গুণ অনুযায়ী ৩টে শ্রেণীতে কিন্তু বিভক্ত করা হয় এই মানবে, অর্থাৎ এখানে আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো বললাম, এটা ৩টে শ্রেণীতে বিভক্ত হয় এবং এটা প্রত্যেকটা গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে। আমি সেই জন্য বললাম গ্রহ কিন্তু, নক্ষত্র, গ্রহ এবং ভাব, এগুলো কিন্তু ভীষণভাবে আমাদেরকে প্রভাব বিস্তার করে। তা এই ক্ষেত্রে এই যে ৩টে শ্রেণী বিভক্ত, কী কী শ্রেণী? প্রথম অবস্থায় দেখুন যে আমাদের যে গ্রহগুলো, যেমন বলি গ্রহগুলো, অর্থাৎ প্রথম থেকে আপনি যদি শুরু করেন, অর্থাৎ মেষ রাশিতে যে অবস্থান করছে সে হচ্ছে মঙ্গল গ্রহ, এবং বৃষ রাশিতে যে অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশির যে অধিপতি তিনি হচ্ছেন শুক্রদেব, এবং তারপরে যে হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছে বা মিথুন রাশির অধিপতি তিনি হচ্ছেন বুধ, এবং তারপরে কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, এবং তারপরে হচ্ছে সিংহ রাশির অধিপতি হচ্ছে এখানে রবি, এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, আবার তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, এবং বৃশ্চিক রাশির অধিপতি তারপরে অষ্টম রাশি, সেই অষ্টম রাশি বৃশ্চিক রাশি, এবং তার অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। এবং নবম, নেটাল চার্টের বলা হয় নবমপতি বা নবম ভাগ্যস্থান বা নবম যে ভাব, সেই নবম ভাবের যে অধিপতি, সেই ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই জন্য বৃহস্পতিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি বলা হয়। তিনি গুরু, অর্থাৎ ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছেন বৃহস্পতির অবস্থান। এবং এর সঙ্গে সঙ্গে বলছে দশম ভাব, অর্থাৎ দশম যে ভাবটা রয়েছে সেটা হচ্ছে মকর রাশি, এবং তার অধিপতি হচ্ছে শনিদেব। এবং তারপরে একাদশের যে অধিপতি নেটাল চার্ট অনুযায়ী, সেখানেও কিন্তু তিনি সেই শনিদেব, এবং সেটা কুম্ভ রাশি। আর তারপরে মীন রাশি, এবং এই মীন রাশির অধিপতি যেটা হচ্ছে মক্ষস্থান, মক্ষ লাভ করা। আপনি যে উদ্দেশ্য নিয়ে, আপনি যে চিন্তাভাবনা নিয়ে, আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সেটাকে আপনি সাকসেস লাভ করার, কিন্তু সেই মোক্ষ লাভ করা, সেটা আপনার ওই বৃহস্পতি আপনার দেবে। তাহলে এই যে ৯টা গ্রহ বললাম, কখনো কখনো তাদের 2টো করে ভাব রয়েছে, কখনো কখনো কোনো গ্রহের 1টা করে ভাব রয়েছে। এই গ্রহগত কানেকশন অনুযায়ী এই জাতক জাতিকাদের মধ্যে 3টে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই 3টে বৈশিষ্ট্য কী কী, বা এই 3টে শ্রেণীতে এদেরকে বিভক্ত করা যায়, যে 3টে শ্রেণী এদের নিজ নিজ চারিত্রিক কিছু বৈশিষ্ট্য কিন্তু তাদের মধ্যে থাকবে। কী কী বৈশিষ্ট্য থাকবে এবং কী কী 3টে ভাব, 3টে যে গুণ, সেগুলো কি দেখা যাক। প্রথম যে গুণ সেটা হচ্ছে শতগুণ, দ্বিতীয় হচ্ছে রজগুণ, তৃতীয় হচ্ছে তমগুণ। অর্থাৎ এই মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখবেন, যে গুণ দোষগুলো থাকবে, সেটাকেই এই 3টে ভাবে বিভক্ত করেছে, এবং এটা গ্রহগত কানেকশানও রয়েছে এর সঙ্গে। তাই শতগুণ, রজগুণ, তমগুণের যারা জাতক জাতিকার রয়েছেন, তাদের দেখবেন আমি আজকে যেগুলো বলবো তার মধ্যে কিন্তু সেই জায়গাগুলো দেখা যাবে, লক্ষ্য করা যাবে তার মধ্যে। এবং এই শতগুণকে কানেক্ট করে, শতগুণের যারা জাতক জাতিকারা, তাদের দেখবেন যে তার রাশিগত কানেকশান অনুযায়ী তাদের যে অধিপতি, কখনো কারোর ক্ষেত্রে রবি, কারোর ক্ষেত্রে চন্দ্র, কারোর ক্ষেত্রে বৃহস্পতি। অর্থাৎ এরা শতগুণের কানেকশান দেয়, আর শতগুণের এদের মধ্যে সেই গুণটা রয়েছে যেটা শতগুণকে ইন্ডিকেশন করে। কার মধ্যে? না রবির মধ্যে রয়েছে, চন্দ্রের মধ্যে রয়েছে, বৃহস্পতির মধ্যে রয়েছে। এবং এই 3টে যে রাশি রয়েছে এখানে, অর্থাৎ এই 3টে
গ্রহের যে অধিপতি যে রাশিগুলো রয়েছে সেটা হচ্ছে এক, রবির কানেকশান অনুযায়ী সিংহ রাশিকে ইন্ডিকেশন করে, চন্দ্রের কানেকশান অনুযায়ী সে কিন্তু কর্কট রাশিকেও ইঙ্গিত করে, আর বৃহস্পতির কানেকশান অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু ধনু রাশি এবং মীন রাশিকে ইঙ্গিত করে। অর্থাৎ এই ধনু রাশি, মীন রাশি এবং কর্কট রাশি এবং সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা শতগুণ লক্ষ্য করা যায়। শুধু এটার ক্যালকুলেশন করলেই হবে না, আর একটা ক্যালকুলেশন আছে, কারণ রাশির অনুযায়ী চন্দ্রের স্ফুট এবং লগ্ন অনুযায়ী লগ্নের স্ফুট কোনটা কার ক্ষেত্রে পাওয়ারফুল তার মধ্যে সেই প্রভাবটা বেশি থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি যে ক্যালকুলেশনগুলো করে দেখেছি তাতে কিন্তু অবশ্যই লগ্নের স্ফুটের অনুযায়ী কোন লগ্ন কানেকশান পেল সেটাও কিন্তু অনেক সময় ক্যালকুলেটেড জায়গায় আসে। তাই সেই জন্য শুধু রাশিকে যদি সঙ্গে না মেলে তাহলে দেখবেন যে লগ্নের সঙ্গে মিলবে। এবং এখানে যেটা বলা হচ্ছে শতগুণের অধিকারী যারা হয় তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায় বলছে, এরা ধার্মিক প্রবণতা এদের মধ্যে হয়, ধার্মিক প্রবণতা বা মনোভাব সম্পন্ন এরা হয়ে থাকে, ধর্মকে বেশি আশ্রয় করে, ধর্ম, ঠাকুর, দেবতা, গুরুজনদের প্রতি এদের স্নেহ, ভক্তি, মমতা এবং এই জায়গাগুলো কিন্তু শ্রদ্ধা, এই জায়গাগুলো থাকে। গুরুজনদের প্রতি সম্মান করা একটা এদের মধ্যে থাকে। এরা দায়িত্ব নিতে পারে, যে কোনো ভালো দায়িত্ব, যেটা সঠিক দায়িত্ব, এবং এরা সরলভাবে জীবনযাপন করতে চায়, পছন্দ করে সরলভাবে, এবং এদের মধ্যে কোনো প্যাঁচ গোছ নেই, এমন একটা কথা বললো সেটা প্যাঁচ করে সেটা কথা বললো, এইরকম কিন্তু কিছু এদের মধ্যে দেখা যায় না। এবং এদের মধ্যে আরও কিছু রয়েছে যেটা ধৈর্যশীল, এরা কিন্তু যথেষ্ট ধৈর্যশীল হয়ে থাকে এবং জীবনে একটা ভারসাম্য বজায় রাখে সব সময়, যে একটা ভারসাম্য, একটা ব্যালেন্স রেখে এরা কিন্তু জীবনকে প্রভাবিত করে এবং নিজস্ব যে লক্ষ্য, নিজস্ব যে চিন্তা ভাবনা, এরা সেই জায়গাগুলো কিন্তু অতিবাহিত করে। এবং এর সঙ্গে সঙ্গে বিশেষ করে শতগুণের যারা জাতক জাতিকারা হয় তারা দেখবেন যে এরা নিজেকে নিজে সমালোচনা করে, নিজে কি করছি, নিজে ঠিক করছি কি না, এটা নিজেরাও কিন্তু সমালোচনা করে বলে এদের জীবনে অনেকটা দূর পর্যন্ত এরা পৌঁছাতে পারে এবং এদের নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য এরা স্থির করে এরা কিন্তু এগিয়ে যায়। এটা হচ্ছে অর্থাৎ এটা বলা হচ্ছে শতগুণের লক্ষণ যারা, বা শতগুণ যাদের মধ্যে থাকবে এই বৈশিষ্ট্যগুলো তাদের চরিত্রে, এই বৈশিষ্ট্যগুলো দেখতে পারবেন। এবং এরা সাধারণত মানুষকে বা কারোর সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করে না। এবং এদের খাওয়া দাওয়া, যেমন বললাম, এদের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট এরা কিন্তু যে কোনো জিনিস ভক্ষণ করবে এরা করে না, এবং এরা স্থির এবং শান্তি চায় সব সময়, এবং স্থিরতা এদের মধ্যে রয়েছে, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার চিন্তা করে তারপরে তারা কিন্তু স্টেপ নেয়, এবং এটা বলা হচ্ছে শতগুণের অধিকারী হয়। এবং এই শতগুণের অধিকারী আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। শতগুণের অধিকারী যারা হয় তাদের কিন্তু এরা কিন্তু মানুষকে অন্ন জোগাড় করার একটা নির্দিষ্ট পরিকল্পনা এদের মধ্যে, এদের কাজের মধ্যে, এদের কাজ, এদের স্বভাব, এদের চলাফেরা দেখবেন অন্যকে সহযোগিতা করা, অন্য মানুষকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া, এগুলো শতগুণের অধিকারী যারা হয় তাদের কিন্তু চরিত্রে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারবেন। এবং এখানে বলবো আরও কিছু বৈশিষ্ট্য। এবং এই শতগুণের জাতক জাতিকারা অনেক সময় রজগুণ দ্বারা প্রতারিত হয়। শতগুণের জাতক জাতিকারা রজগুণ দ্বারা প্রতারিত হয়ে যায়, রজগুণের জাতক জাতিকার দ্বারা এরা কিন্তু সমস্যায় পড়ে। তাহলে এগুলোও কিন্তু একটা নির্দিষ্ট লক্ষণ। সেক্ষেত্রে বন্ধু বান্ধব যদি এই ধরনের দেখবেন যে থাকে, তাহলে এরা কিন্তু সব সময় শতগুণের জাতক জাতিকা, এরা সহজ সরল প্রকৃতির হয়ে থাকার জন্য এরা রজগুণের যারা ক্যারেক্টার যারা থাকে, আমি বলবো অবশ্যই রজগুণের কী ধরনের ক্যারেক্টার বা কী ধরনের এদের চরিত্রের কী বৈশিষ্ট্যগুলো থাকে এবং কোন রাশির অধিপতি হলে পরে এরা রজগুণ হয় সেক্ষেত্রে বলবো। কিন্তু একটা টাচ দিয়ে গেলাম যে এই শতগুণের জাতক জাতিকারা অনেক সময় কিন্তু রজগুণ দ্বারা প্রতারিত হয়ে থাকে। কেমন এবার দেখি রজগুণ কি আছে। রজগুণ বলছে রজগুণের জাতক জাতিকারা
যারা বুধ এবং শুক্র, জানেন শুক্র এরা সবসময় কি না, শুক্র সবসময় একটা লাক্সারিয়াস ব্যাপার এদের মধ্যে থাকে। শুক্র সবসময় এদের মধ্যে যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এরা সবসময় মানে এদের মধ্যে যে আকাঙ্ক্ষা, বড় বড় আকাঙ্ক্ষা থাকবে এবং এদের মধ্যে যে ধৈর্যশীল ক্ষমতা এদের মধ্যে কম থাকে। তবু বলবো যে রজগুণের যারা জাতক জাতিকারা রয়েছেন তাহলে বুধ এবং শুক্র কানেক্টেড, অর্থাৎ বুধ অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আর কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এরা রজগুণের মধ্যে পড়ে। তুলা রাশি এবং বৃষ রাশি এরা রজগুণের মধ্যে পড়ে, অর্থাৎ তুলা, বৃষ এবং মিথুন এবং কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু রজগুণের মধ্যে পড়বেন। এদের মধ্যে বিলাসিতা এবং এই জায়গাগুলো এদের মধ্যে ভীষণ থাকবে। প্রথম অবস্থায় কি বলছে না, রজগুণ যারা রজগুণের জাতক জাতিকারা এদের জীবনের ভারসাম্যের খুব অভাব, এরা ব্যালেন্স মেনটেন করে চলতে পারে না, যেখানে যেটা খুশি বলে দিল এবং সেক্ষেত্রে যারা ভালো তো ভালো, খারাপ তো খারাপ, অর্থাৎ যে ওর কাছে ভালো হলো সে ভালো, যে ওর কাছে খারাপ হলো সে খারাপ, এবং এরা কিন্তু সবাইকে নিয়ে চলতে পারে না। রজগুণের জাতক জাতিকারা এইটা একটা ভীষণ নেগেটিভ প্রভাব থাকে। রজগুণের জাতক জাতিকারা এরা সবাইকে নিয়ে চলতে পারে না এবং এদের জীবনে বলছে এরা ভোগবাদে বিশ্বাসী হয়, ভোগ করা যে কোনো, যেমন শুক্র ভোগবিলাসীদের মধ্যে নিয়ে যায় জীবনকে। শুক্র আপনারা জানেন, তাই শুক্র যদি নেগেটিভ হয় তাহলে আরও বেশি ভোগবিলাসের দিকে নিয়ে যাবে এবং নেগেটিভ চিন্তাভাবনা এদের মধ্যে বেশি থাকবে। এবং এরা বলছে যে যৌনতা এবং খাওয়া দাওয়া, পার্টি করা, এইগুলো সবগুলোই কিন্তু ভোগবিলাসের মধ্যে চলে এবং যেগুলো শুক্র দ্বারা কানেক্টেড হয়, এবং নেগেটিভ শুক্র হলে কিন্তু এটা মারাত্মক জায়গা চলে যায়। তাই এই জাতক জাতিকাগুলো অর্থাৎ রজগুণের জাতক জাতিকারা এই ধরনের হয় এবং বলছে এরা এরা সুন্দর কথা বলতে পছন্দ করে, মানুষকে খুব সহজে বশীভূত করে ফেলবে এবং এদের মধ্যে এই জায়গাগুলো থাকবে। কিন্তু শতগুণের জাতক জাতিকারা কিন্তু আপনাকে খুব পোলাইটভাবে কথা বলে আপনাকে খুব সুন্দর কিন্তু করবে, এটা কিন্তু শতগুণের মধ্যে থাকে না। কিন্তু রজগুণের মধ্যে এরা খুব দুর্দার্শিক, এদের চিন্তা ভাবনা এবং এরা খুব সুন্দরভাবে একটা মানুষকে কিন্তু বশীভূত করে নিতে পারে তাদের কথার মাধ্যমে। তাহলে এগুলো বলছে রজগুণের জাতক জাতিকাদের এই জায়গাগুলো থাকে। রজগুণের জাতক জাতিকারা নেশাদ্রব্য বেশি ব্যবহার করতে পছন্দ করে বা সেবন করে এবং অত্যাধিক নেশায় কিন্তু আকৃষ্ট হয়ে যায় এই রজগুণের জাতক জাতিকারা। এবং এদের জীবনে কখনো কখনো একা থাকতে পছন্দ করে না, অর্থাৎ এই রজগুণের জাতক জাতিকারা কখনো একা থাকতে পছন্দ করেন। এরা কিন্তু কিছু না কিছু ক্ষেত্রেই দেখবেন যে অপোজিট সেক্সের প্রতি এরা বেশি আকৃষ্ট হয়, অর্থাৎ অপোজিট সেক্সের প্রতি এরা আকৃষ্ট হয়, অর্থাৎ বিপরীত লিঙ্গের সঙ্গে এরা বেশি সম্পর্ক রাখে যারা রজগুণের জাতক জাতিকারা। ভালো মাথায় রাখুন, রজগুণের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অর্থাৎ একাধিক কিন্তু সঙ্গ থাকে, একাধিক দেখা হলো বিবাহের পরেও তারা কিন্তু অন্য কোনো জাতক হলে কোনো জাতিকা বা জাতিকা হলে কোনো জাতক, আর ছেলে হলে কোনো মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, মেয়ে হলে তারা ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাখতে কিন্তু সক্ষম হয়। অর্থাৎ এই রজগুণ যারা জাতক জাতিকা তাদের মধ্যে এই প্রভাবগুলো থাকে এবং এরা জীবনে কিন্তু জীবনটাকে অর্থ বেহিসাবিভাবে খরচ করে নিজে নিঃস্ব হয়ে যায় এবং একসময় তারা অন্যের দ্বারা কিন্তু ওই যে যেমন বললাম অন্যের মাধ্যমে কিন্তু এরা পরিচালিত হয়ে যায় এবং সেটা কোনো কোনো সময় খারাপ পথে পরিচালিত হয়, কখনো কখনো ভালো পথে পরিচালিত হয়। কিন্তু দেখা গেছে খারাপ পথে এরা বেশি পরিচালিত হয়, কারণ তাদের মধ্যে একটা মোহ, আকর্ষণ, যেগুলো তাদের যখন অর্থ থাকে তারা সেইভাবে নষ্ট করে ফেলে এবং সেই নষ্ট করে সেই যে ব্যালেন্সটা সেই লাইফস্টাইলটাকে পরিচালনা করার জন্য তখন অন্যের ওপর ডিপেন্ড হয়ে গিয়ে সেই লোকটি যেভাবেও তাকে পরিচালিত করবে বা সেই মানুষটি যেভাবে তাকে পরিচালিত করবে সে সেইভাবে পরিচালিত হতে বাধ্য হয়। তাহলে এইগুলো কিন্তু রজগুণের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একের পর এক দেখা যায় এবং এরা কখনো কখনো গোপন কোনো সম্পর্কে
জড়িয়ে যায়, সম্পর্কের ক্ষেত্রে এরা মোটেই বিশ্বাসী হয় না। অর্থাৎ এরা দেখবেন যে এই যে বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবন, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একাধিক অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা গেলো তারা তাদের বৈবাহিক জীবন নিয়ে বহু কষ্টের মধ্যে রয়েছে। কখনো কখনো দেখা গেলো যে একাধিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, অর্থাৎ দেখা গেলো যে সে কোনো কর্মযোগে কোনো জায়গায় একাধিক সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে, এবং সেগুলো অবশ্যই গ্রহগত কানেকশন তো অবশ্যই থাকে। তাছাড়াও যেমন আজকের আলোচনা করছি যে এই তিনটে গুণ, অর্থাৎ শতগুণ, রজগুণ এবং তমগুণ, শেষ গুণ হচ্ছে তমগুণ। বলবো তমগুণের কী ক্যারেক্টার, তাদের মধ্যে কি থাকে, কিন্তু রজগুণ যেগুলো বললাম একদম কারেক্ট এবং প্রত্যেকটা জীবনের সঙ্গে মিলে যাবে। এবং এরা সম্পর্ক স্থাপন করলেও কোনো সম্পর্ক এরা স্থিরতা রাখতে পারে না, অর্থাৎ স্থায়ীভাবে এরা সম্পর্ক রাখতে পারে না, এবং সম্পর্কের মধ্যে এদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে। এবং দেখা গেলো যে তাদের দাম্পত্য জীবনেও এরা কিন্তু সন্দেহ প্রবণতার কারণে এরা কিন্তু জীবনে কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যয় জায়গা নিয়ে আসে। তাহলে এগুলো হচ্ছে রজগুণের অধিকারী যারা রয়েছেন তাদের বললাম, অর্থাৎ সাংসারিক দাম্পত্য জীবনও কিন্তু এই রজগুণের জাতক জাতিকারা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের দাম্পত্য জীবনে কিন্তু সেক্ষেত্রে আবার বলছি যে কোনো কিন্তু বেহিসাবি সম্পর্ক, কোনো সম্পর্কে তৈরি হয়ে যাওয়া বা কোনো রকমের দেখা গেলো যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, এবং দিনের পর দিন সংসারের অন্যান্য যারা রয়েছেন তাদেরকে অতিষ্ঠ করে তোলা, তাদের কিন্তু কোনো কোনো সময় তাদের সম্মান না দেওয়া, এই জায়গাগুলো কিন্তু চলে থাকে যদি আপনার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে রজগুণের অধিকারী হয়। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখতে হয় যে সে রজগুণের অধিকারী না শতগুণের অধিকারী হচ্ছে। এরপরে বলবো তৃতীয় যে গুণ মানুষের মধ্যে থাকে সেটা হচ্ছে তমগুণ। তমগুণের অধিকারী কারা কারা হবেন? তমগুণের অধিকারী দুটো কিন্তু কানেকশান রয়েছে, এবং দুটো গ্রহগত কানেকশান রয়েছে। একটা হচ্ছে মঙ্গল, একটা হচ্ছে শনি। দেখবেন মঙ্গল কিন্তু যা মানে রেগে, অর্থাৎ এরা সবসময় রাগ, এদের মধ্যে জেদ কাজ করে, এদের মধ্যে কিন্তু নিষ্ঠা কাজ করে, এদের মধ্যে কিন্তু দায়িত্বশীলতা কাজ করে, এগুলো কিছু মঙ্গলের ক্যারেক্টার। এবং এর সঙ্গে সঙ্গে শনি যদি হয় তাহলে শনি কিন্তু নিখুঁত, মানে কোনো রকমের ভুল ত্রুটি হলে সেখানে কিন্তু সে অস্থির হয়ে যায়, এবং সামনাসামনি বলতে পছন্দ করে, পিছনে কোনো কথা বলে না। তাহলে এই দুটো গ্রহের ক্যারেক্টারটা এরকম। এবং এই দুটো গ্রহের যে অধিপতি যেগুলো, অর্থাৎ বলা হচ্ছে যে মঙ্গলের মেষ রাশি এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি মঙ্গল অধিপতি এর দুটো রাশির, আর শনির হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। তাই মকর রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি এবং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, বা যদি এখানে সেইভাবে কানেকশান করে লগ্নগুলো কানেক্টেড হয়, আমি আবার বলছি কারণ এখানে স্পুটের ওপর ডিপেন্ড করবে কোন ভাবটাকে বেশি কানেক্ট হচ্ছে, তার রাশির ভাব না লগ্নের ভাব, তার ওপর কিন্তু এই বিচারটা হয়। তাই সেক্ষেত্রেও বলবো যে এই চারটে রাশি বললাম যে সকল জাতক জাতিকারা রয়েছেন তারা তমগুণের অধিকারী হন, এবং এরা তমগুণ এদের মধ্যে দেখা যায়, এবং তমগুণ এবং সব সময় তমগুণের যে সকল জাতক জাতিকারা থাকেন এরা সব সময় কিন্তু ভীষণ রাগ থাকে এদের মধ্যে, রাগ এদের মধ্যে কাজ করে ভীষণ, এবং ছোট ছোট কথায় এরা ভীষণভাবে কিন্তু মাথাকে গরম করে ফেলে, কারণ এদের মধ্যে রয়েছে কিছু মূর্খতা, অর্থাৎ যে হঠাৎ করে মানে কোনো কিছু বিচার কিছু বুঝলো না, কিছু চিন্তা ভাবনা করলো না, কিছু স্থায়ীভাবে চিন্তা না করে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ ডিসিশান নেওয়া, এটা এদের মধ্যে একটা কিন্তু সমস্যা তৈরি করে। এবং এদের মধ্যে রয়েছে প্রবঞ্চনা, এদের মধ্যে রয়েছে অলসতা, এদের মধ্যে রয়েছে ক্রোধ, এগুলো কিন্তু সাধারণত বেশি দেখা যায়। এবং এই অতিরিক্ত ঘুম এদের মধ্যে রয়েছে, অর্থাৎ এই যে অলসতা রয়েছে, আর এরা ম্যাক্সিমাম সময় ঘুমিয়ে থাকে, এবং এরা মানুষের মধ্যে মানে মানুষের সঙ্গে মিশতে পছন্দ কম করে, এরা কিন্তু সহজে মেশে না মানুষের সঙ্গে, এরা একা একা থাকতে পছন্দ করে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো তমগুণের অধিকারী হয়। এবং এই যে মূর্খতা বা প্রপঞ্চনা বা অলসতা বা ক্রোধ, এগুলো এক একভাবে কিন্তু এদেরকে এফেক্ট করে, এই গুণ এদেরকে এফেক্ট করে। কেমন বলছে যে
মূর্খতা বলতে বিষয়টা কিছু জানলো না, নিজের থেকেই সে বেশ কিছু কমেন্টস করে বসলো। দেখবেন যে এরকম সাধারণত হয়, এবং সেক্ষেত্রে দেখা গেলো যে সেখানে একটা বিভেদ তৈরি হয়ে যায়, এবং বিভেদ তৈরি হয়ে গেল এবং সেক্ষেত্রে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, মারামারি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। তখন পুলিশ এবং সেসব অন্যান্য বিভিন্ন জায়গা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু তমগুণের যারা অধিকারী হয় তারা, এদের মধ্যে ক্রোধ থাকে, কথায় কথায় রেগে গিয়ে কিন্তু মারপিট করা আরম্ভ করে দেয়। মানে এরা কোনোভাবে, এদেরকে বোঝানো যায় না, এরা বুঝতেও চায় না, কোনো বিষয়ে এরা বুঝতেও চায় না। মানে ওরা যা বলবে সেটাই হ্যাঁ, মানে যা সিদ্ধান্ত ও নিজেই নেবে, নিজেই এবং সঙ্গে সঙ্গে নেবে। এই প্রবণতাগুলো তমগুণের জাতক জাতিকাদের মধ্যে আছে। আর এরা যে কোনো খাবার খেতে পছন্দ করে, সব খাবার এরা পছন্দ করে, খায়, এবং তার কারণে এদের মধ্যে কিন্তু ভীষণ শারীরিক কিছু সমস্যাও কিন্তু তৈরি হয় তমগুণের অধিকারী। এবং এই যে তমগুণের অধিকারী, এদের বৈবাহিক জীবন নিয়েও কিন্তু ভীষণ ভীষণ সমস্যা থাকে। কারণ বৈবাহিক জীবনে এরা কিন্তু যেমন হঠাৎ করে রেগে যায়, এবং এই হঠাৎ রেগে যাওয়ার কারণে বৈবাহিক জীবনে অনেকটা সমস্যা থাকে, এবং এদের লাইফ পার্টনার অনেক সময় এদের সঙ্গে নাও থাকতে পারে। দেখা গেলো কিন্তু একই ছাদের নিচে অনেক সময় থাকে না, বা এরা কিন্তু এদের মধ্যে ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। এবং এটা বিগত 40 বছর আগের যে জায়গাটা ছিল বৈবাহিক জীবন, সেটা তুলনামূলক আজকের জায়গায় দাঁড়িয়ে অনেক অনেক পরিবর্তন হয়েছে। সেই জন্য দেখবেন যে আগের 40 বছর বা 50 বছর আগের এই ধরনের সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে লাইফ পার্টনার তারা হয়তো থেকে যেত, কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা পায় না বা সেই জায়গাটা হয় না। সেই জন্য ডিভোর্সের সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে। এবং এই তমগুণ, রজগুণ এবং শতগুণ, এটাও কিন্তু বিবাহিত জীবনের জন্য অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। এবং এই যেই জায়গাগুলো বললাম, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, কিছু কিছু কানেকশান থাকে, কিছু কিছু যেমন অমাবস্যা তিথি, কিছু কিছু নক্ষত্রগত কানেকশান, কিছু তিথিগত কানেকশান রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আগামী যে অমাবস্যা রয়েছে, ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যা তিথি মা কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু সেই কালী পুজো, কিন্তু এখানে যিনি আবির্ভূত হন তিনি কিন্তু সন্তানদের যাতে উন্নতি হয়, কোনো সন্তান দেখা গেল ভুল করে ফেলেছে, সেই সন্তানকে সে কিন্তু কী করে না, তাকে কিন্তু শুভ ফলই দেয়। কারণ তার ভুলটা সে শোধন করে দেয়, তার ভুলটা সে সংশোধন করে তাকে ভালো ফল দেয়। কারণ আমরা বলি যে কর্মফল, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনি ফল পাবেন। কিন্তু এখানে কিন্তু এই দিনকে মা যে আবির্ভূত হয়ে আসেন, সেই মাকে কিন্তু স্মরণ করলে পারে, মায়ের নির্দিষ্ট যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো যদি আপনি করতে পারেন নির্দিষ্ট তিথিতে, তাহলে বলা হচ্ছে যে আপনার কর্মফল সেটা হচ্ছে খারাপ যদি হয়, তাহলে মা কিন্তু সেটা হরণ করে নিয়ে আপনার জন্য শুভ ফল আপনাকে দিয়ে যাবে। আর যারা শুভ ফল পাবেন তাদের শুভত্বটাকে আরও বাড়িয়ে দেবে এবং ভালো জায়গায় নিয়ে যাবে। সেই জন্য বলি যে এই অমাবস্যা, কিছু কিছু অমাবস্যার তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো জটিল জটিল সমস্যা, কঠিন থেকে কঠিনতম সমস্যা, যেগুলো হয়তো বিগত দিনে তার সমস্যার সমাধান আসতে পারেনি। আর এই ফলহারিণী অমাবস্যা আগামী 26শে মে কিন্তু সোমবার রয়েছে। এই 26শে মে সোমবার ফলহারিণী অমাবস্যা, যাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হয়নি হয়তো, তাদের জন্য এই অমাবস্যাটাকে কাজে লাগান, এবং এই অমাবস্যার তিথিকে সঠিকভাবে কাজে লাগালে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। কারণ এখানে মা কিন্তু দিতেই আসছে আপনাদের ভালো ফল দেওয়ার জন্য। যাই হোক, বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে, আর বিগত দিনে যখন এসেছিল কতটা খারাপ জায়গা তাদের ছিল। শুনতে থাকুন তাদের কথা। আর আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে।
গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা,
সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি।
এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।